আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে অসমাপ্ত ভালোবাসা গল্পের ১৩ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। তোরে একবার পাই, তোরে ঠিক জায়গায় কিক মেরে তোর পরবর্তী প্রজন্ম অন্ধকার করে দেব। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল নয়না। তার পায়ের কাছেই বসে আছে জাহানারা বেগম। নয়নার জ্ঞান ফিরেছে এটা দেখেই দ্রুত সামনে এগিয়ে এসে নয়নার মাথায় হাত বুলিয়ে বলে, এখন কেমন লাগছে মা? নয়নার চোখে অশ্রু টলমল করছে। ইচ্ছে করছে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে। নার্স এসে বলল, একটু সময় দিন, এখন কেউ রোগীকে ডিস্টার্ব করবেন না। নয়না পাশ ফিরতেই চোখ পড়ল মিতা বেগমের দিকে। এগিয়ে এসে নয়নার চোখের কোণে জমে থাকা অশ্রুটুকু মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলেন, দ্রুত সুস্থ হয়ে যাও। নয়নার কেন যে ইচ্ছে করছে না কারো কথার উত্তর দিতে। রাতেই নয়নাকে বাসায় আনা হয়েছে। নয়না জাহানারা বেগমের রুমে। একবারের জন্য নিজের মোবাইলটার খোঁজ করেনি। বালিশে হেলান দিয়ে বসে আছে, চোখ ভর্তি অশ্রু, মস্তিষ্ক ভর্তি টেনশন। হঠাৎ মাহবুব তালুকদার একগাদা লাল শাক নিয়ে রুমে ঢুকলেন। ফিল্মি স্টাইলে হাঁটু মুড়ে জাহানারা বেগমের সামনে শাকগুলো বাড়িয়ে দিয়ে বলে, হ্যাপি হাগ ডে। জাহানারা বেগম ভ্রু কুচকে বলে, বুড়া বয়সে ভীমরতিতে ধরছে। নয়না হাসছে, মাহবুব তালুকদারের হৃদয়ও যেন হাসছে। পৃথিবীতে এই একটা নারী যার চোখের কোণে অশ্রু তার সহ্য হয় না। কিভাবে তার মুখে হাসি ফিরিয়ে আনবে, পৃথিবীর সব সুখ তার পায়ে এনে রাখবে, সেটাই যেন তার প্রধান কাজ। নয়না হাসি মুখে বলে, আম্মা, বাবা তোমাকে এখনো কত ভালোবাসে দেখছো। হাগ ডেতে শাক নিয়ে এসেছে। নয়নাকে দুই পাশ থেকে দুজন জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলে, এভাবে হাসবি, তুই হাসলেই আমাদের পৃথিবী হাসে। তোর মন খারাপে আমাদের পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়। নয়না শুধু এই দুটো মানুষের জন্য সেদিন বিয়েতে অমত করতে পারেনি। এদের ভালোবাসার কাছে তার সব কষ্ট, সব ত্যাগ তুচ্ছ। জানালার গ্রিল আঁকড়ে ধালে দাঁড়িয়ে আছে জিয়ান। মোবাইলটা ভেঙে ফেলেছে। চোখ দুটো বন্ধ করলেই ভেসে উঠছ এক অসহায় নিষ্পাপ মুখশ্রী। জিয়ানের এখন সিগারেট প্রয়োজন, কিন্তু সিগারেট তার হাতের নাগালে নেই। জিয়ান বেডের উপর বসল, চোখ বন্ধ করে বলে, সরি পাখি, আমি না চাইতেও বারবার তোমার কোমল হৃদয়ে আঘাত করছি। আমি তোমার মায়ায় জড়িয়েছি খুব অল্প সময়ে। মায়াবতী, তোমার মায়া কাটবে কিনা জানি না, তবে আমি তোমার ভালোর জন্য আমাকে তোমার থেকে সরিয়ে নেব। আমি তোমার কষ্টের কারণ হতে চাই না, তবুও আমি অপরাধী তোমার ছোট হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার অপরাধে। তোমার মতো নিষ্পাপ এক ফুলকে কলুষিত করেছি আমি, আমাকে ক্ষমা করে দিও মায়াবতী। সায়নার পাশে অনিকেত চুপচাপ বসে আছে, একই রিকশায়। অনিকেত বাস্তবতা বোঝে। সে জানে পৃথিবী কতটা কঠিন। বাবা মা না থাকলে তার দুনিয়া কত নির্মম। এই যে হার্টের ডাক্তার, আপনি হার্টের ডাক্তার হয়ে আমার হার্টের চিকিৎসা কেন করবেন না? তুমি না জাহিনকে ভালোবাসো। ভালো আমি এ জন্মে কাউকে এখনো বাসিনি, তবে জিয়ান আর জাহিন ভাইয়া আমার চাইল্ডহুড ক্রাশ। জিয়ান ভাইয়া রাগী, গম্ভীর, সবসময় পড়ালেখা আর পড়ালেখায় ডুবে থাকত। তাই আমার পছন্দ ছিল জাহিন। ছোট থেকেও কোনো বিষয়ে বেশি সিরিয়াস হয় না, সবসময় নিজের মন মর্জি মতো চলত। তাই ভেবেছিলাম এরে বিয়ে করে আমিও মন মতো ঘুরতে পারবো। লাইফে সুদর্শন ছেলে আর টাকা দুটো একসাথে পেলে কেউ হাতছাড়া করতে চায়? আমার তো দুটোর একটাও নেই। আপনার আছে শুদ্ধ মন, পবিত্র দেহ। আপনি ওই দিন বলেছিলেন আপনার শরীর টাচ করতে না, কারণ এটা আপনার ভবিষ্যৎ বউয়ের আমানত। ব্যাস, আমি আপনার উপর ফিদা। বিয়ে করলে আপনাকেই করব। আর হ্যাঁ, যথেষ্ট সুদর্শন আপনি। আর ডাক্তাররা আবার গরিবও হয়। আমাকে বোকা মনে হয় আপনার? অনিকে শান্ত কণ্ঠে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি নিজেও জানি না আমার বাবা মাকে। এমন পিতৃ পরিচয়হীন ছেলের কাছে কোন পরিবার নিজের মেয়ে দেবে? পরিবারের দিতে হবে কেন? মেয়ে নিজেই আপনার কাছে চলে আসবে। দূরত্ব ঠিক রেখে কথা বলুন। সায়না হুট করে এক অকাজ করে বসল। হঠাৎ অনিকেতের হাত দুটো ধরেই ঠোঁট ডুবিয়ে দিল অনিকেতের ঠোঁটে। প্রথমবার কোনো নারীর স্পর্শে অনিকেতের শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। লাবিব বাসায় আসতেই তার বাবা তাকে বকাঝকা করল। এরপর ঠান্ডা মাথায় ব্রেইন ওয়াশ করল। লাবিব বসে আছে একটা হোটেল রুমের সোফায়। তার নতুন গার্লফ্রেন্ড সোনিয়াকে নিয়ে এসেছে। সোনিয়া নিজেই তাকে এখানে আসার অফার করেছে। লাবিব মনে মনে ভাবল, এই মেয়ে বড়লোক হলে তো আর নীলাঞ্জনা বেবিকে ফিরিয়ে আনবো না। লাবিব সোনিয়ার হাতের উপর হাত রেখে বলে, বেবি, ইউ আর সো বিউটিফুল। এই ড্রেসটা পরে আসো বেব। সোনিয়া এক চোখ টিপে বলে, ড্রেসের কি দরকার সোনা? বলেই দুজন কাছাকাছি আসলো। হঠাৎ সোনিয়া একটা ছুরি বের করে লাবিবের গলায় ভরে বলে, শালা যা আছে বের কর, নয়তো এখানে তোর লাশ ফেলে রাখবো। একদম শক্তি দেখানোর চেষ্টা করবি না, এখানে সব আমার লোক। গোটা একটা সপ্তাহ কেটে গেছে। এর মধ্যে জিয়ান নয়নার কোনো যোগাযোগ হয়নি। হসপিটাল থেকে ফিরে নয়না পড়ালেখায় ব্যস্ত হয়ে পড়ে। সে যেন তার মনের সাথে যুদ্ধ করেই
এইভাবে কাউকে ভুলে থাকার চেষ্টা করে যাচ্ছে। দুটো পরীক্ষা শেষ, মোবাইল বন্ধ করে আলমারির ড্রয়ারে রাখা, সেটা একবারের জন্য নয়না ধরেনি। এখন সূর্য অস্ত যাওয়ার সময় নয়না বারান্দায় এসে দোলনায় বসল। মাঝে এখানে বসে সে অনমনে কবিতা আবৃত্তি করে। সূর্য ধীরে ধীরে নিচের দিকে নামছে। নয়নার চোখের কোনো ভিজে উঠেছে অজানা কারণে। তার কেন মন খারাপ লাগছে, কেন না চাইতেও চোখ দুটো ভিজে উঠছে। মানুষ কি এত সহজেই কারো মায়ায় আটকে যেতে পারে? কোনো মানুষকে কি এত সহজেই হৃদয়ে জায়গা দেয়া যায়? আচ্ছা, আমরা কি নিজের ইচ্ছেতে কারো মায়ায় আবদ্ধ হতে পারি অথবা ভালোবাসতে পারি? হৃদয় তো মস্তিষ্কের মতো না যে এসব ভেবে চিন্তে করা যায়। সে তো নিজের মতো চলে। মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে আমাদের কাকে প্রাধান্য দেওয়া উচিত? মন আর মস্তিষ্ক কেন আলাদা চলে? এসব প্রশ্ন যেন নয়নাকে ঘিরে ধরেছে, অথচ উত্তর মেলাতে সে ব্যর্থ। সূর্যের রক্তিম ভাবাটুকুও বিলুপ্ত হবার পথে। নয়না উঠে দাঁড়িয়ে অনমনে বলছে, আমি চাই না তুমি আমায় সূর্যের মতো ভালোবাসো, যার প্রখরতা বিলুপ্ত হয়ে যায় অধারে। আমি চাই না তুমি আমায় চাঁদের মতো ভালোবাসো, যার সৌন্দর্য হারিয়ে যায় দিনের আলোয়। আমি চাই তুমি আমায় আকাশের মতো ভালোবাসো, যে ক্ষণে ক্ষণে বদলাবে, তবুও ছেড়ে যাবে না, সব সময় স্থির থাকবে আমার পাশে। নীলাঞ্জনা পাশ থেকে বলে, বাহ, সুন্দর বলেছ তো, তা খুব ভালোবাসিস বুঝি। নয়না কোনো উত্তর না দিয়ে রুমে চলে আসলো। জায়নামাজ নিয়ে ফ্লোরে পেতে নামাজে দাঁড়িয়ে গেল। আর কোনো সময় নামাজ পড়ুক আর না পড়ুক, পরীক্ষার সময় নয়নার নামাজ যেন মিস হয় না। নীলাঞ্জনা হাসছে। ছোটবেলা থেকেই নয়না এক্সামের নামাজি। নীলাঞ্জনা 1 সপ্তাহ ধরে এ বাসায় কেউ তার খোঁজ নেয়নি। সে খাচ্ছে, ঘুমাচ্ছে, কেউ তাকে কিচ্ছু জিজ্ঞেস করছে না, কাছে ডাকছে না। সবার এই নীরবতা নীলাঞ্জনাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। নয়না চিৎকার করে বলে, আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার স্যাক্রিফাইস, আপনার হৃদয়ের ক্ষত, সব দিকে আপনি আর আপনি, স্বার্থপর মানুষ আপনি, নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না। আপনার এত কিছুর মধ্যে আমি কোথায়? আমার ক্ষতবিক্ষত হৃদয় একবারও আপনার দৃষ্টিতে পড়েনি? একবারও আপনার মন বলেনি আপনি অন্যায় করছেন আমার সাথে? আপনার এত কিছুর ভিড়ে ভিকটিম কার্ড প্লে করছি আমি। জিয়ান ধরফরিয়ে উঠে বসে। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয়। তার মানে এসব স্বপ্ন ছিল? মোবাইল হাতে নিল, নতুন মোবাইল কিনেছে। মোবাইলের স্ক্রিনে তারিখ দেখে বলে, আজ 1 সপ্তাহ আমাদের কথা হয় না। রোজ আমার তোমার কথা মনে পড়ে। তোমার কি আমার কথা মনে পড়ে না ষোড়শী? তোমার এক্সাম কেমন হচ্ছে জানা হলো না। আমি তোমাকে আমার করতে পারবো না। আমি তোমাকে মুক্ত করে দিলাম, তবুও চাই তুমি ভালো থাকো। আমি তোমার অপরাধী। তুমি কখনো আমার অপরাধ ক্ষমা করে আমাকে আপন করতে পারবে না। আমি বারবার তোমাকে হার্ট করেছি, বারবার তোমার কোমল হৃদয়ে গভীর আঘাতে জর্জরিত করেছি। ক্ষমা যাওয়ার ভাষাটুকুও আমার কাছে নেই। আমি জানি তুমি ভালো কাউকে ডিজার্ভ করো, আমার মতো অপরাধীকে না। মোবাইলের স্ক্রিনের আলো নিভে যাচ্ছে। জিয়ান আবার জ্বালাচ্ছে। সেখানে জল করছে তার ষোড়শী রমণীর হাসজ্জ্বল মুখ। সূচনা কোমরে 2 হাত গুজে বলে, এই তুই এখানে কি করিস? আবার গিটারও বাজাতে পারিস? জাহিন বেশ অবাক হলো। এইটুকু পুচকে মেয়ে তাকে তুই করে কথা বলছে। এই যে দাদি আম্মা, সাহস তো ভালোই। এইটুকু ছানাপোনা হয়ে জিরাফের মতো ছেলেকে তুই সম্বোধন? এই, একদম আমাকে দাদি আম্মা বলবি না বলে দিলাম। আমি সূচনা তালুকদার। বড় আম্মুকে বলে দিলে তোকে পিট্টি দেবে। দারোয়ান এসে সূচনাকে ডেকে নিয়ে গেল। সূচনাকে নিতে গাড়ি চলে এসেছে। বাসায় ফিরে দৌড়ে নয়নার রুমে গেল। কিরে ময়না, তুই সারাদিন পড়ার টেবিলে পড়ে থাকিস আর এদিকে তোর বর কি করে খবর রাখিস না? নয়না ভ্রু কুচকে তাকালো সূচনার দিকে। এই, তুই স্কুল থেকে এসেই আমার রুমে কেন এসেছিস? তোর বর স্কুলে গান গাইছিল, সাথে গিটারও বাজাচ্ছিল। তোর ফাউল কথা রেখে যা তো, আমাকে পড়তে দে। পরশু আমার কেমিস্ট্রি এক্সাম। এই কেমিস্ট্রি আবার কোনটা রে টয়না? আমারে কেন পড়ায় না? তুই যাবি? তুই আমার সাথে যাবি? বিকেলে স্কুলে অনুষ্ঠান, তোর বর গান গাইবে, শুনবি? নয়না কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, তোর সাথে যাব, কিন্তু এই কথাটা কাউকে বলবি না। বিকেলে নয়না ব্ল্যাক কালার আর সোনালি পাড়ের জামদানি পরল। লম্বা চুলগুলো হিজাবের আড়ালে লুকিয়ে ফেলল। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সূচনাকে সাথে নিয়ে গাড়িতে বসল। নয়নাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। স্কুলের গেট পার হয়ে কিছু দূর আসতেই কানে আসলো, আমি তোমাকে আরও কাছে থেকে, তুমি আমাকে আরও কাছে থেকে, আমি তোমাকে আরও কাছে থেকে, তুমি আমাকে আরও কাছে থেকে। যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। নদী কেন যায় সাগরের ডাকে? চাতক কেন বৃষ্টির আশায় থাকে? যদি বুঝতে চাও, আমি তোমার ওই চোখে চোখ রেখে, তুমি আমার এই চোখে চোখ রেখে স্বপ্ন দেখে যাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। কাছে এলে যাও দূরে সরে, কতদিন রাখবে আর একা করে? মনে টেনে নাও,
আমি তোমার ওই হাতে হাত রেখে, তুমি আমার এই হাতে হাত রেখে, আমি তোমার ওই হাতে হাত রেখে, তুমি আমার এই হাতে হাত রেখে, এসো এগিয়ে যাই। নয়না সূচনার হাত ধরে এক প্রকার দৌগে স্টেজের সামনে চলে আসে। অশ্রু টলমল নয়নে সামনে তাকিয়ে থাকে, অভিমান অভিযোগের দৃষ্টিতে। এই মানুষটাকে কি নয়না ভালোবেসে ফেলেছে? নয়তো তাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে ইচ্ছে করছে কেন? কেন ইচ্ছে করছে শার্টের কলার শক্ত করে ধরে জিজ্ঞেস করতে, আপনি আমাকে কষ্ট কেন দিচ্ছেন? জাহিনের দৃষ্টি নয়নার দৃষ্টিতে স্থির হল। কয়েক সেকেন্ডের জন্য জাহিন থামল, এরপর আবার গাইতে শুরু করল। গান শেষ হওয়ার আগেই অভিমানে নয়না বাহিরের দিকে চলে যাচ্ছিল। জাহিন গান শেষ করেই দ্রুত পায়ে নয়নার পিছু পিছু আসে। সূচনাকে গাড়িতে বসিয়ে নয়না উঠতে যাবে তখনই নয়নার হাতে টান পড়ে। নয়না পিছু ফিরে রাগী কণ্ঠে বলে, ডোন্ট টাচ। আচ্ছা, ছেড়ে দিচ্ছি, বলে তো যাও, এভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন? নয়না অবাক দৃষ্টিতে সামনের মানুষটির দিকে তাকিয়ে থেকে ভাবলেশহীনভাবে বলে, আপনি সুদর্শন, তাই আপনার দিকে তাকিয়েছিলাম। দ্রুত গাড়িতে বসে ড্রাইভারকে বলে, চলুন দ্রুত। জাহিন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো? মেয়েটা বারবার তার সাথে এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করে? চেহারাটা নিষ্পাপ মনে হয়, শত বছরের মায়া জমা হয়ে আছে। অন্তর এসে বলে, তুই এই মেয়ের প্রেমে একদিন মরবি। শালা প্রেম কই পেলি? তুই আমারে আর কোনোদিন শালা কইলে তোর ভবিষ্যৎ বউ আমার। হ্যাঁ, আমার ভবিষ্যৎ বউ তোর বোন। তাহলে সুমন্দি বল। সুমন্দির ছেলে কথা কম ক, এবার এই মাইয়ার খোঁজ নে, এটার কাহিনী বের কর। নয়না বাসায় এসে রুমের দরজা বন্ধ করে হাঁটুতে মুখ গুঁজে কান্না করতে লাগল। হাতের উল্টো পিঠে চোখের জলটুকু মুছে নিয়ে আলমারি থেকে নিজের ফোন বের করে সুইচ অন করল। সামনাসামনি কিছু বলতে পারেনি, কিন্তু এবার ফোনে ইচ্ছে মতো বকে দেওয়ার ইচ্ছে নিয়ে ভিডিও কল করল। ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। তৃতীয়বার কল রিসিভ হতেই নয়না চিৎকার করে বলে, আপনার কি হয়েছে? আপনাকে মাত্রই সুস্থ দেখে আসলাম। কোন হসপিটালে আছেন আমাকে বলুন। জিয়ান কোনো কথা না বলে নয়নার দিকে তাকিয়ে আছে। কোনো এক অদ্ভুত কারণে সে নয়নাকে দেখলে তার সব কষ্ট উবে যায়, সব পরিকল্পনা ভেস্তে যায়। কি হলো, কথা বলুন। সরি। নয়নার চোখ টলমল করছে। একটা সপ্তাহ পর লোকটাকে দেখল, কিন্তু একই মানুষ একই সময়ে দুদিকে কিভাবে সম্ভব? আপনি কোথায়? জিয়ান ফোন ঘুরিয়ে দেখালো, কানাডার একটা হসপিটালে। নয়না কিছু বলতে গিয়েও চুপ করে রইল। এই শুনছো আমার রাঙা বউ, আমি সিদ্ধান্ত নিয়েছি, এ জন্মে আর তোমাকে ছাড়ব না। নয়না কান্না করছে। প্লিজ কান্না করো না, আমি এতদিন পর তোমার চোখের অশ্রু দেখতে চাই না। সরি, আর কোনো দিন তোমাকে হার্ট করব না। আপনি অসুস্থ হলেন কি করে? এক ষোড়শী বালিকার হৃদয় ভাঙার অনুশোচনা আমাকে হসপিটালে নিয়ে এসেছে। তুমি কি জানো, আমি তোমার সরলতার মায়ায় আবদ্ধ হয়ে গেছি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? নয়না ধরপড়িয়ে উঠে বসল। কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এমন স্বপ্নে নয়নার ঘুম ভেঙে যায়। উঠে চোখে মুখে পানি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। আলমারি খুলে ফোন হাতে নেয়। মান্নাত ওয়াশরুমের ফলস ছাদে অন্ধকারে মুখ চেপে রেখে কান্না করছে। কিছুক্ষণ আগেই কিছু মানুষ এসে তার বাবা মাকে তুলে নিয়ে গেছে। এখনও তারা তন্ন তন্ন করে পুরো বাসা তালাশ করছে। মান্নাতের কপাল বেয়ে ঘাম ঝরছে। ইঁদুর এসে একটু পর পর পায়ে আঁচড় কাটছে। এ কেমন অমানিস্যা গ্রাস করছে মান্নাতের সুন্দর জীবনকে? তার বাবা মাকেই বা কোথায় নিয়ে গেছে? মান্নাতের ভেতর থেকে চিৎকার আসছে, অথচ সে নিরুপায়। মান্নাতের মন বলছে, এই শহরের মানুষগুলো বড্ড নিষ্ঠুর, ইট পাথরের মতোই। পাশ ঘেঁষে এত বাসা, অথচ কেউ এগিয়ে এলো তাদের সাহায্যে। হয়তো আমাকেও কোনো শকুন গিলে খাবে, দিবালোকে কেউ ফিরেও তাকাবে না। জিয়ান এই 1 সপ্তাহ 2 বার ফ্লাই করেছে। এ ব্যতীত রুম থেকে বের হয়নি। হঠাৎ তার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। বারবার নয়নার নিষ্পাপ মুখশ্রী তার চোখের সামনে ভেসে উঠছে। চোখ বন্ধ করলেই কানের সামনে নয়নার দুষ্টু মিষ্টি কথাগুলো বাজতে থাকে। জিয়ান চেয়েও নয়নাকে নিজের মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না। অবশেষে সে আজ ছুটির জন্য অ্যাপ্লিকেশন করে বসেছে। তার মন এখন নয়নার উষ্ণতা ছাড়া শান্ত হবে না। তার চোখের তৃষ্ণা মিটবে না নয়নার দর্শন ব্যতীত। কত শতবার কল করেছে, টেক্সট করেছে, অথচ সেসব কিছুই পৌঁছায়নি। মনের কাছে পরাজিত হয়ে সে ছুটে যাচ্ছে তার প্রেয়সীর দ্বারে। নাজিম চৌধুরী পায়ের ওপর পা তুলে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেন, তোমার ছোট ছেলেকে বোঝাও,
আমার পক্ষে একা একা এত বড় বিজনেস সামলানো এখন আর সম্ভব নয়। আর ওই বাড়িতে খবর নিয়েছো মেয়েটা এখন কেমন আছে? এক্সাম শেষ হলে যত দ্রুত সম্ভব আমার বউ আমি নিয়ে আসব। মিতা বেগম বললেন, জাহিন কি আমার কথা শুনবে? তুমি একবার বলে দেখো। আর সুনয়নাকে দেখতে আবার যাব কাল, তুমিও আমার সাথে যাবে? নাজিম চৌধুরী চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে, ভেবে দেখছি। রাত 12:45। নয়নার চোখে ঘুম নেই, বই নিয়ে পড়ে আছে। হঠাৎ জাহানারা বেগম রুমে এসে বলে, তুই কি অর্ডার করেছিস নয়না? এত রাতে ডেলিভারি ম্যান এসে বিরক্ত করছে। নয়না অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি কিছু অর্ডার করিনি। আয় দেখে যা, গেটের সামনে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয়, তোর হাতে ছাড়া দেবে না। নয়না ভ্রু কুচকে উঠে আসলো। দরজা খুলতেই লোকটা বলল, আপনি সুনয়না চৌধুরী? না, আমি সুনয়না তালুকদার। চৌধুরী বাড়ির বড় বউ না আপনি? জাহানারা বেগম বলেন, হ্যাঁ, আমার মেয়ে চৌধুরী বাড়ির বউ। হাতে থাকা 2টা বুকে নয়নার দিকে বাড়িয়ে দিল, একটাতে ফুল, আরেকটাতে চকলেট। আরেকটা বেশ বড়সড় বক্স দিয়ে বলে, ম্যাম, এগুলো আপনার জন্য। নয়না কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা চলে গেল। রুমে এসে সবকিছু নিয়ে চুপচাপ বসে আছে। এতগুলা চকলেট, ফুল, কে তাকে একসাথে পাঠাবে? এই বক্সেই বা কি আছে? নীলাঞ্জনা হেসে বলে, তোর বর তোকে বড্ড ভালোবাসে মনে হচ্ছে, দেখ কত কিছু পাঠিয়েছে। আমাকেও কম কিছু বলেই চুপ করে গেল। নয়নার ইচ্ছে করছে নীলাঞ্জনার চুল ছিঁড়ে ফেলতে। এইগুলো যদি প্লেন ড্রাইভার আপনার কাজ হয়, তবে আপনার একদিন তো আমার যতদিন লাগে প্লেন ড্রাইভার বাচ্চা চলবে। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।